ধন্যবাদ সবুজ বাংলাকে। জাতীয় দলে খেলেছি দীর্ঘদিন, বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছি। সেই অবস্থান থেকে আমি এখন বর্তমান ভলিবল ফেডারেশনের উন্নতিকল্পে কিছু করার জন্য এখানে আমি দায়িত্বভার পেয়েছি। যে আমরা এই ভলিবল খেলাটাকে মনে প্রাণে ধারণ করতাম এবং এটা আমরা জাস্ট পেশা হিসাবে নেইনি, আমরা এটাকে নিয়েছিলাম যে আমাদেরকে ভলিবল খেলে বাংলাদেশে খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত পাওয়া। সেই দিন অবশ্য নেই, সেই দিন থেকে বেরিয়ে আসছি আমরা অনেক আগে। এখন সবাই ভলিবল খেলতে চায়, ভলিবল প্লেয়ার হতে চায়, কিন্তু তারা একটা জিনিস মাথায় রাখে না যে আমি শুধু টাকার জন্য খেলবো, আমি দেশের জন্য কি করব। আমি টাকা নিব, সবই করব, কিন্তু আমাকে দেশের জন্য কাজ করতে হবে। তবে সেখানে আর্থিক সমস্যাটাও প্রকট। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটাকে কিভাবে আরো বেগবান করা যায়। সেই লক্ষ্যে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা কয়েকটা টুর্নামেন্ট করতে সক্ষম হয়েছি, যেগুলা বিগত দিনে কিছু বছর যাবৎ বন্ধ ছিল, সেগুলো আমরা করেছি। এখন আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, কাভা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এটা ভেন্যু আমাদের বাংলাদেশ পেয়েছে এবং আমরা গর্বিত সেজন্য কাভার কাছে। তো সেখানে আমাদের 6টা দেশ অলরেডি কনফার্ম করেছে আসবে, আর 20 তারিখ পর্যন্ত ওপেন আছে আমাদের এই মাসে। হয়তো আরও কিছু দল অংশগ্রহণের উদ্যোগ নিচ্ছে এবং তারা আমাদেরকে অফার পাঠাবে খেলার জন্য। সেখান থেকে বলবো হয়তো 8-9টি দলও হতে পারে। বর্তমানে আমাদের নেপাল, মালদ্বীপ, ভুটান, তারপর তুর্কমেনিস্তান, আরো 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 শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই এই 6টা টিম আমাদের আছে। বাংলাদেশ হোস্ট টিম তো আছেই, 7টা টিম এখন পর্যন্ত কনফার্মেশন আছে। তো সেটা নিয়ে আমরা এখন ব্যস্ত সময় পার করছি। খেলোয়াড়রা ট্রেনিংয়ে আছে, মেয়েদের টিমও আমাদের খাওয়া খেলবে, সাব গেমস খেলবে, সেটারও আমরা ট্রেনিং শুরু করেছি। 2টা দলই এখন ট্রেনিংয়ে আছে। দেশবাসীর কাছে দোয়া চাইব এবং সাথে সাথে সহযোগিতা চাইব, তারা যেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আমাদের এই খেলাটাকে যেন আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা যদি যে কাভা খেলছি, কাভার পর আমরা সাব গেমসে যাব, সাব গেমসে যদি আমরা পদক ছিনিয়ে আনতে পারি, এটা দেশেরই সম্মান, ব্যক্তিগত কোনো সম্মান নয়, এটা দেশের সম্মান। সেই সম্মানটুকু যেন আমরা নিয়ে আসতে পারি, তার জন্য আমাদের সহযোগিতা আমি হাত বাড়ানোর জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের চাপ বলতে, যে কোনো জিনিসই অর্গানাইজ করতে গেলে সেখানে চাপ তো কিছু থাকবেই। সভাপতি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল অনেক নিয়ম কানুন আছে, সেগুলোকে আমাদের ফলো করতে হয়। সেই দিক থেকে কিছুটা চাপ তো অবশ্যই আছে। চাপ বললেই হবে না, চাপ নিতে হবে। চাপ নেওয়ার যে ক্ষমতা সেটাও থাকা উচিত। তো আমরা মনে হয় যে সেটা আমাদের যারা অথরিটি আছে, আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন। সেই চাপের থেকে বলবো আমি, তারপরেও কিছু চাপ তো থেকেই যায়। আমাদের সরকারি অনুদান যদি আমরা সেইভাবে না পাই, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে গেলে অনেক ব্যয়বহুল একটা টুর্নামেন্ট, সেই রকম অর্থ ফেডারেশনগুলা আমাদের ফেডারেশনে নেই, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নেই, বা অনেক ফেডারেশনই নেই। সেদিক থেকে যারা প্রথমেই আসতে হবে সরকারকে এগিয়ে, তারপরে আসতে হবে যারা বিত্তবান আছেন, তারা এই খেলাকে যারা ভালোবাসেন বা দেশের জন্য চিন্তা করেন, তাদের সহযোগিতা আমি চাচ্ছি। তাহলেই হয়তো আমাদের এই কর্মকাণ্ড আমরা সফল করতে পারবো এবং আমরা আশা রাখি এবার আমাদের এই টুর্নামেন্টে আমরা দেশীয়ভাবে না হোক ইন্টারন্যাশনাল ভাবেও আমরা একটা পদক আশা করছি। এবং ইনশাল্লাহ আমরা এটা ধরেই নিচ্ছিলাম যে আমরা যেভাবে যাচ্ছি সেখানে আমাদের পদকের সম্ভাবনা আছে, এতে কোনো সন্দেহ নেই। সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে আমরা আসলে আলিপুরকে আনছি, ইরানি কোচ, উনি দীর্ঘদিন বাংলাদেশে কাজ করে গেছেন। সেই থেকে আমরা চিন্তা করছি যে তাকে, যেহেতু সে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা আছে, সে আমাদের প্লেয়ারদেরকে চিনে জানে, সে হয়তো ভালো হবে তাকে আনলে। কিন্তু আনফর্চুনেট
যে বিদেশি এক সংস্থার সাথে যেহেতু জড়িত এফআইবির সাথে, সেখানে এখন ইনক্লুড আছে এবং তার যে পারিশ্রমিক সেটা হয়তো আমরা দিতে পারবো কিনা আমি জানি না, পারা সম্ভব নয়, কারণ উনি একটু হাই রেটের কোচ। সেই অবস্থান থেকে আমাদেরও সব কিছু চিন্তা করে তারপরও রিস্ক নিয়েছিলাম একটা, যে তারপরও আমরা চেষ্টা করছি অন্তত কাপ আমাদের এই সাব গেমসের জন্য পর্যন্ত আমাদের তারাকে আনা যায় কি না। কিন্তু সেখান থেকে আমরা চেষ্টা চালিয়ে যাই, এখনও যে চালাচ্ছি না তা না, কিন্তু ওখানেও ইরানের অবস্থাও খুব একটা ভালো না, যার জন্য উনিও খুব একটা রিস্ক নিচ্ছেন না। সেই জন্য আমরা সেখান থেকে একটু সরে এসছি। তারপরে আমরা সার্বিয়ার এক কোচের সাথেও কথা বলতেছিলাম, তো উনিও আরেক জায়গায় এনগেজ হয়ে গেছে। বিদায় আমরা এখন ধরেই নিচ্ছি যে আমরা কোনো বিদেশি কোচ পাচ্ছি না। তারপরেও আমরা আরও 4-5 দিন হাতে সময় রেখেছি। আমরা চায়না তো আলাপ আলোচনা করছি যে চীনা কোচ আনা যায়, তো সেটা চেষ্টা অব্যাহত আছে। আগামী 2-4 দিনের ভিতর আমরা কনফার্ম করতে পারবো যে আমরা আসলে কি বিদেশি কোচ দিয়ে ট্রেনিং করাতে পারবো কি পারবো না। আর যদি না হয়, তাহলে আমি যেটা বলবো যে আমাদের যে কোচ আছে, আমাদের যে এখন বর্তমানে চিফ কোচ আছে মিলন, সে লেভেল 3 করাকু, সেও কিন্তু এফআইবিতে ঢোকার জন্য তার যে কাগজপত্র আছে সেগুলো সে জমা দিয়েছে। দিয়ে হয়তো হয়তো সেখানে তার অ্যাপ্লিকেশন হয়ে গেলে সেও একটা ইন্টারন্যাশনাল মানেরই একজন কোচ থাকবেন। তখন ইন্টারন্যাশনাল তকমাটা তার গায়ে চলে আসবে। কিন্তু যেহেতু সে এটা এখনো অ্যাচিভ করতে পারেনি, কিন্তু লেভেল 3 করেছে, সমপর্যায়েরই কোচ, আমার মনে হয় যে ওকে দিয়ে আমি এই দায়িত্বটা আমরা নিতে চাচ্ছি। আমরা বাংলাদেশের খেলোয়াড়কে দিয়ে, বাংলাদেশের কোচ দিয়ে যদি একটা গোল্ড বা কোনো সিলভার আনতে পারি, তাহলে এটা আসলে শুধু বাংলাদেশের গৌরব তো অবশ্যই, সাথে সাথে বাংলাদেশের যে কোচ আছে এখানে বাংলাদেশে, সেটাও বইয়ের বিশ্বে প্রচার পাবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেহেতু খেলোয়াড় মানুষ, খেলাধুলাটাকেই পছন্দ করি, সেখান থেকে আপনি যদি বলেন যে আমাদেরকে দেশের অবস্থা আপামর জনতা সবাই জানে। তো সেদিকে আমি যাব না, এই কারণে যেহেতু আমি আগেই বললাম বেসিক্যালি আমি একজন প্লেয়ার, আমি খেলাধুলাটাকে নিয়ে চিন্তা করি আর দেশকে নিয়ে চিন্তা করি। দেশের গৌরব, দেশের ভাবমূর্তি কীভাবে উজ্জ্বল হবে, সেটার জন্য আমরা কাজ করে যাই। তো সেখান থেকে বলবো যে প্রতিকূলতা বলতে একটাই জিনিস বোঝায় যে আমার যদি টাকার সংস্থান থাকে, তাহলে কোনো প্রতিকূলতা না, সব কিছুকে জয় করা। তো সেই দিক থেকে আমি তো বলেছি যে আমার প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছে, যারা এখানে হাত প্রসারিত করেছেন তারা আছে, তাদের সহযোগিতা যে পাচ্ছি না বললে ভুল হবে। তো যেহেতু পাচ্ছি আমি, এখন সেই দিক থেকে বলবো না যে আমি পাচ্ছি না, আমি এই জন্য কিছু দিতে পারবো না। আমরা যতটুকু পাচ্ছি ততটুকু দিয়ে আমরা এগোতে যাচ্ছি, এবং সেই জায়গা থেকে বলবো যে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যে সরকারও যদি আমাদের দিকে একটু নজর দেন, তাহলে আমাদের মনে হয় যে কোনো প্রতিকূলতা আমাদের কাজ করতে পারবে না। খেলোয়াড়দের ঘাটতি বলতে, খেলোয়াড়রা প্র্যাকটিস করে যাচ্ছে, আমাদের আবাসনের ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব কুকিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু একটা ঘাটতি তো আছেই, সেটা মানে একেবারেই সত্যি কথা, যে আমরা যেই ভেন্যুতে আমরা এখন প্র্যাকটিস করছি, সেটা আসলে মানসম্মত না। মানসম্মত মতো আমি বলতে বুঝাবো যে এটা ইন্টারন্যাশনালি যেটা হওয়া উচিত ছিল, যে আমি যে এনভায়রনমেন্টে আমার এই খেলাটাকে আমি খেলবো, সেটা যদি আমি 6 মাস ট্রেনিং করাচ্ছি, আমরা এই ট্রেনিংয়ে যদি সেই সুযোগটা পেত, মানুষ কিন্তু ভেন্যু নেয় কেন? ভেন্যু নেয় অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, তার দেশের যে আমার দেশের এনভায়রনমেন্টে আমার খেলোয়াড়রা এখানে সব কিছু অ্যাডজাস্ট থাকবে। কিন্তু আমাদের সেই কি অবস্থা, আমাদের একটি মাত্র ইন্টারন্যাশনাল ভেন্যু আছে, সেটা মিরপুরে। সেইখানে আমাদেরকে এখন বর্তমানে অবস্থা হলো এসএ গেমসের জন্য নানাবিধ ক্যাম্প পরিচালনা করছে, নানাবিধ কোচ আসছে,
অবশ্যই তারা সেই জায়গাটাকে নিতে চাইবে, যে ওই সুযোগটুকু। দুঃখ বড়ই পরিতাপের বিষয় এই যে যে আমরা 1 মাসের জন্য আমরা সেপ্টেম্বর মাসটা চেয়েছিলাম, ওখানে আমরা প্র্যাকটিস করে ওই 10-15 দিন প্র্যাকটিস করে ওই জায়গার এনভায়রনমেন্টটাকে আমার প্লেয়ারদেরকে খুইয়ে নেওয়া, কিন্তু নানাবিধ কারণে আরো অন্যান্য ইভেন্ট থাকার জন্য সেই জায়গা থেকে আমরা সরে আসতে বাধ্য হয়েছি। কারণ সবাইকেই যেহেতু খুব ছোট জায়গা, পরিসর ছোট, সুযোগও সবার দরকার, সেটা চিন্তা করে তো আমরা চেয়েছিলাম 15 দিন অন্তত আমরা খেলা কম্পিটিশন করবো। 22 তারিখ থেকে, 22 তারিখ আগে আপনি তো নিশ্চয়ই বোঝেন যে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চালাতে গেলে এটা একটা সাজসজ্জা, ডেকোরেশন, এখানে অনেক কাজ জড়িত আছে। তো সেইগুলা থেকে করতে গেলেও তো আমার 2-4 দিন সময় ওখানে ব্যয় করতে হবে, দিতে হবে, সেই সময়টুকু দিতে হবে। প্লাস অন্তত 10 দিন আমি যদি মাঠটার ভিতরে আমার প্লেয়ারদেরকে ওখানে প্র্যাকটিস করাতে পারতাম 2 বেলা, তাহলে হয়তো কিছুটা হলো দুধের স্বাদ ঘোলে মেটানো যায়। তো সেই অবস্থায় আমরা নেই। তো যেহেতু নেই, তা আমি আমার অথরিটিকে বলবো যে আমাদের ক্রীড়া পরিষদ আছে, এনএসসি আছেন, ওনারা দয়া করে অন্তত আমি এটাকে রিভাইজ করতে বলেছি। ওনারা আমাদেরকে 18 তারিখ থেকে স্যাংশন দিয়েছে, 18 থেকে 28। তা আমি চাইবো যে অন্তত আমাকে 15 তারিখ থেকে আরও 3টা দিন আমাকে সময় দিয়ে আমার এই সময়টা বৃদ্ধি করা, এবং বৃদ্ধি করে আমাদেরকে সুযোগটা প্রদান করলে আমার মনে হয় আমরা তো আসলে বাংলাদেশের জন্য, এটা তো বাংলাদেশ, এটা যে ভলিবল ফেডারেশন নট ভলিবল ফেডারেশন, ভলিবল বাংলাদেশ ফেডারেশনের একটা অংশ। তো সেখান থেকে আমরা সেই জায়গায় বলবো যে আমাদেরকে এই সুযোগগুলো যদি সরকার প্রদান করে, তাহলে হয়তো আমরা এই এই প্রতিকূল বলেন যাই বলেন না কেন, এ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা আগে পেয়েছি না পাইনি, কেন পাইনি, সেটার পরিসংখ্যান দিতে গেলে সারাদিন বললেও শেষ হবে না। তো সেদিকে আমরা না যাই। আমরা চাচ্ছি, আমরা এসএ গেমসের জন্য একটা পদক এবার আশা করছি। ছেলেদের এটা আমরা মোটামুটি চিন্তা করছি যে যে কটা দেশ ওখানে খেলবে, যেহেতু ইন্ডিয়া যেহেতু খেলছে না, সেখানে আমাদের চ্যাম্পিয়ন না হলেও রানার আপ হওয়ার সম্ভাবনা আছে এসএ গেমসের। এটুকু ছেলেদেরটা বলতে পারি। মেয়েদেরটাও আমরা শুরু করেছি। মেয়েদের ব্যাপারও সন্ধিয়ান ছিল, মেয়েদের তো কোনো রেজাল্ট নেই। তা আমি আমি অলিম্পিকে আমি বলেছিলাম যে আমাদের রেজাল্ট নাই ঠিকই আছে, কিন্তু কেন নাই, কোন কারণে নাই। এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যেই পর্যন্ত যেই সিস্টেমটায় না আসবে, আপনি অলিম্পিক বলেন, আপনি এসএ গেমস বলেন, এশিয়ার অন্য অন্য কান্ট্রির সাথেও যদি আপনি খেলেন, কোনো লাভ হবে না। কারণ এক একটা টিমকে বিল্ড আপ করতে গেলে মিনিমাম 10টি বছর সময় নিতে হয়। সেই 10 বছরের ভিতরে প্লেয়ার আপনি তৈরি করে তারপর আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু আমাদের এখানে আমি তো আগেই বললাম সব কিছুই অপ্রণতা, নাই মাঠ, নাই ব্যবস্থা। সরি, সেই অবস্থা থেকে আমি বলবো যে আমাদের ছেলেরা যে কষ্ট করে আসলে খেলে, সত্যি অমানবিক, এবং সেই অমানবিক দিকটাও চিন্তা করে আমাদেরকে এগুতে হয়, সব কিছু মিলে মিশেই চলতে হয়। সেই অবস্থান থেকে বলবো যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসএ গেমসে অবশ্যই আমরা পদক নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আসলে সেটা বাংলাদেশেরই গৌরব। আমাদের যেহেতু এই আশাটা আছে, এই আশাটাকে আরও করার জন্য, আমাদেরকে এনকারেজ করার জন্য আমি চাইবো যে যারা সরকার বলেন আর যারাই বলেন না কেন, তারা আমাদের দিকে একটু চোখ তুলে তাকালে, নজর দিলে আমরা মনে হয় আরও ভালো করতে পারবো বলে আশা। আমি একটু আগেই বললাম আপনাকে যে এখানে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো দীর্ঘমেয়াদী কোর্স। রুট লেভেল থেকে খেলোয়াড় আনতে গেলে আসলে স্কুল স্কুল জীবনটা হলো এই খেলোয়াড়ি জীবনের একটা শ্রেষ্ঠ সময়। সেই সময়টাই আপনাকে ইউজ করতে হবে। সেই ছেলেটা যাতে একটা প্রপার লাইনে যেতে পারে, সেখান থেকে তাদেরকে নার্সিং করতে হবে। ইটস নাম্বার ওয়ান। সেখান থেকে নার্সিং করে সেই জেলা, যে উপজেলা বলেন, জেলা বলেন, যাই বলেন না কেন, তাদেরকে প্রথম ইনিশিয়েটিভটা তাদের নিতে হবে। তারপরে আপনার আস্তে আস্তে যখন কলেজে যাবে, কলেজও সে দায়িত্বটা কিছু নিতে পারে, নেওয়া উচিত বলে মনে করি। আমরা কিন্তু প্রথমে স্কুলে খেলেছি, ইন্টার স্কুল খেলেছি, ইন্টার স্কুল খেলে ইন্টার কলেজ খেলেছি, ইন্টার ইউনিভার্সিটি খেলেছি।
খেলে কি হয়েছে যে যেই এই অভিজ্ঞতাটুকু আমরা আর্ন করতে পেরেছিলাম সেই সময় থেকে, তখন যেহেতু গেমস টিচার ছিল, গেমস টিচাররা তখন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। আমরা যে প্রতিভা অন্বেষণ, যেটা ট্যালেন্ট হান্ট বলি, এই ট্যালেন্ট হান্ট বলতে আমি যেটা বুঝাবো যে আমরা ছোট ছোট ছেলেমেয়েদেরকে ধরে নিয়ে আসি। আসলে আমাকে চিন্তা করতে হবে যে আমরা কোন কাকে দিয়ে কোন কাজটা করাতে পারবো, সেটা হলো প্রথম একটা আপনি বাছাই বাছাই করতে হবে যে আমার লম্বা হলে কি হবে। আপনার লম্বার অ্যাডভান্টেজ সব জায়গায় আছে, এতে তো অনস্বীকার্য। কিন্তু যে ছোট যে খাটো আছে তারও তো খেলতে ইচ্ছা করে, সেও তো জাতীয় দলে একটা খেলোয়াড় হতে পারে, কিন্তু তার ইভেন্ট কোনটা সেখানে তাকে ফিট করতে হবে। সেইগুলা যদি মনিটরিং করা যায় এবং যখন প্লেয়ার হান্টিংয়ে যায়, যে যে যারা প্লেয়ার হান্টিং করছে তারা সঠিকভাবে সেই খেলোয়াড়কে বাছাই করে আনতে পারছে কিনা। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমার ওখানে কি হবে, আমার 40 জন দেখাতে হবে, বাট আসলে আদৌ সে কি খেলে না, কিন্তু আমি কিন্তু 40 জন এনে ফিট করছি, এরপর আমি দেখাচ্ছি যে আমি ট্যালেন্ট করে এইগুলা করছি। কিন্তু আদৌ ওই লোকগুলা কি সেখানে গেছে, সেখানে গিয়ে 6 মাস থাকছে, থেকে কি দেখছে যে আমার এই ছেলেটা এই করতে পারে, আমার এই মেয়েটা এই করতে পারে। আপনার এগুলোর দিকে নজর রাখতে হবে, শুধু বললেই হবে না আর খাতা কলমে রাখলে হবে না যে আমি ট্যালেন্ট আর্ট করি, আমি এই করি, আমি প্রতিভা অন্বেষণে যাই, এই করছি। কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে হলে বাস্তব সম্মত লোক লাগে সেখানে, সেই জায়গায় সেই লোকগুলাকে এমনভাবে সেট করতে হবে যে সেটা সে পারদর্শী। এখানে বাংলাদেশের আপনি কোচেস ট্রেনিং করার না, কোচেস ট্রেনিং করাতে গেলে আমরা সেই সময় পাই না, ক্লাবগুলা দিতে পারে না, ফেডারেশন দিতে পারে না। কিন্তু এটাকে ম্যান্ডেটরি করতে হবে যে না, আমাকে প্রতি বছর এতগুলা কোচ বের করতে হবে, এতগুলা রেফারি বের করতে হবে, করলে আমার প্রসার করবে। কিন্তু আমরা দেখছি যে এই যে 10 বছর 20 বছর আগে যে লোক দিয়ে খেলা চালাচ্ছে এখনো সেই লোকই খেলা চালাচ্ছে। সামনের ভবিষ্যৎটা কি, সেমিনারে একটা জিনিসই উঠে আসছে যে দীর্ঘমেয়াদী ক্যাম্পিং ছাড়া, প্রশিক্ষণ ছাড়া কোনো দল কোনো কিছু কোনো রেজাল্ট করতে পারে না। যদি তাই হয় তাহলে আমারও একই কথা, একই সুরের কথা, যে সেই সুরে আমাদের চলতে হবে। আমাদেরকে সরকারকে এবং যারা আছেন বিত্তবান বলবো, যারা আগ্রহী আছেন তারা আমাদেরকে সহযোগিতা করে এটাকে বেগবান করার জন্য যা যা করণীয় পাশে এসে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এবং আমরা আশা রাখি পরবর্তী যে আমরা ট্যালেন্ট আর্ট বলেন যাই বলেন না কেন, আমরা এই 7 দিন 10 দিন 15 দিনের জন্য ট্যালেন্ট আর্ট করে আমি আমার খেলোয়াড় তৈরি করতে পারবো না। আমাকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে।